নোয়াখালী চ্যালেঞ্জ নেবে রাজশাহী। উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের। সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে দুর্নীতিগ্রস্তদেরই দায়ী করলেন ফারুক আহমেদ। লিগ বর্জন করা ক্লাবগুলোর প্রতিপক্ষ মনে করা নিয়েও প্রশ্ন। প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। এবং দায়সারা আয়োজনে বিকেলে ১.৫ বছর পর শুরু হচ্ছে বাফুফের নারী লীগ। কমলাপুরে একদিনেই ৫ ম্যাচ, প্রশ্নবিদ্ধ লীগ ও দলের মান, হতাশ ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে টস হেরে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে গড়িয়েছে বিপিএল এবং কি বলা যায় যে অন্যতম হট ফেভারিট দল রংপুর রাইডার্স কিন্তু মাঠে নেমেছে তাদের প্রথম ম্যাচে। প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং তারা কিন্তু টস জিতেছে এবং টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের ওয়েদারটা একটু গ্লুমি ওয়েদার, ঠান্ডা বেশ রয়েছে, এখনও প্রায় 1টার বেশি বেজে গেছে, তারপরে রোদের দেখা নেই। উইকেটটা কিছুটা স্লো হবে বা বিকেলের দিকে অর্থাৎ দ্বিতীয় উইকেটে যদি ব্যাট করতে যায় সেক্ষেত্রে আরও বেশি, বোলিং করতে যায় সেক্ষেত্রে আরও বেশি কঠিন হবে। সেই কারণেই টস জিতে আসলে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। তাদের একাদশের দিকে যদি তাকায়, তারকা সমৃদ্ধ একটা দল। মোস্তাফিজুর রহমানকে এবার ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে রংপুর রাইডার্স। লিটন দাস, যিনি কিনা টি-20 দলের ক্যাপ্টেন, তিনিও রয়েছেন এই রংপুর রাইডার্স শিবিরে। সাথে যদি বলি যে আসলে তাদের সবসময়কার অধিনায়ক নুরুল হাসান সোহান, ঘরের ছেলে বলতে হয়, তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বিদেশি ডেভিড মালানকে আমরা দেখেছি গতকালকে, তিনি সিলেটে এসে পৌঁছেছেন রাতে এবং তিনি কিন্তু আজকে ম্যাচে মাঠে নেমেছেন এবং কি এখন পর্যন্ত যদি বলি যে এর মধ্যে একটি উইকেটও পতন হয়েছে। রংপুর রাইডার্স কিন্তু দারুণভাবে নিশ্চয়ই শুরু করেছে। পাশাপাশি যদি বলি যে বিকেলেও একটি ম্যাচ রয়েছে, রাজশাহীর ম্যাচ এবং নোয়াখালীর মধ্যকার, এবং তারা কিন্তু নোয়াখালী এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। রাজশাহী একটি জিতেছে, ঢাকার সঙ্গে একটি হেরেছে। আগামীকালকে আরও 2টি ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে। বলা যায় যে এই আসরের অন্যতম হট ফেভারিট দুই দল। ঢাকা ক্যাপিটালস অনুশীলন করছে, আপনারা দেখছেন তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের ডিরেক্ট সাইনিং, এবং কি তিনি সম্প্রতি আইএলটি খেলে এসেছেন। প্রথম ম্যাচটা মিস করেছেন তার বাচ্চার অসুস্থতার কারণে। তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন এবং কি পুরোদমে অনুশীলন করছেন। মোটামুটি বলা যায় যে ঢাকার শক্তিটা, বোলিং শক্তিটা আরও বেশি সমৃদ্ধ হয়েছে তাসকিনের যুক্ত হয় এবং তারা নিশ্চয়ই চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিপিএল এ সিলেটের সবশেষ পরিস্থিতি কেমন। এদিকে জয়ের ধারায় ফিরতে আজ সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। সহকারী কোচ রাজিন সালেহ বলেন, আগের ম্যাচে মোমেন্টাম পায়নি তার দল। ওই ম্যাচের উইকেট নিয়েও অসন্তোষ রয়েছে তার। তবে অধিনায়ক শান্ত ফর্মে থাকায় আশাহত হচ্ছেন না কোচ। প্রত্যাশা ছন্দে ফিরবেন তানজিদ তামিমও। এদিকে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া নোয়াখালী দল। সিলেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দাপুটে জয়, পরের ম্যাচেই ব্যর্থ। ঘুরে দাঁড়াতে মরিয়া রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। ওপেনারদের অফর্ম মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর জন্য। 2 ম্যাচেই ব্যর্থ ওপেনার সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমও নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। আগের ম্যাচে ব্যাটিংয়ে মোমেন্টাম হারানো ওয়ারিয়র্স অপেক্ষায় টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট পাওয়ার। টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে, ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে।
আমরা মুখে আছি পারফর্মের জন্য। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মুভমেন্ট আমরা ধরতে পারি না। সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি দুইটা ম্যাচ যদি গতকালকে দুইটা ম্যাচ দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবারের বিপিএলে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি রাজশাহী অধিনায়ক শান্তর। দ্বিতীয় ম্যাচেও দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানটা এসেছে তার উইলো থেকে। শান্তর এমন ফর্ম দলে যোগাচ্ছে আত্মবিশ্বাস। শান্তর কাছে দলের চাওয়া পুরো মৌসুমে ধারাবাহিকতা। রাজিনের বিশ্বাস তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দলও। শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুলও প্রমাণ করেছে এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। আমি অবশ্যই মনে করি যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ম্যাচটা জেতার জন্য। নামে ভারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য রাজশাহী ওয়ারিয়র্স কঠিন প্রতিপক্ষ। 2 ম্যাচ হেরে টেবিলের তলানিতে এক্সপ্রেস। দলে নতুন করে যোগ হয়েছেন আফগান পেসার। সেরা ছন্দ পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রিকেটাররা। বিপিএলে এমনটা হয়, কারণ এমন না যে এটা অনেক নতুন, এমন হয়, কিন্তু যারা খেলতেছে স্টিল ওরা অনেক ক্যাপেবল। কিন্তু হয়তোবা জাস্ট একটা দুইটা ম্যাচেই কাউকে জাজ না করাটা ভালো। আর হোপফুলি যে আমরা টিম হিসাবে ভালো কামব্যাক করতে পারবো। ওরাও চাচ্ছে টপ অর্ডাররা যাতে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ওরা অবশ্যই ক্যাপেবল। তবে নোয়াখালী দল সিলেট পর্বে পাচ্ছেন না মোহাম্মদ নবীকে। চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দেবেন আফগান অলরাউন্ডার। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে আগেও জিরো টলারেন্স ছিল, এখনও নিজের অবস্থানে অনড় বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। যারা দুর্নীতি করেছে তারাই বিসিবি থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন বলে সময় সংবাদে জানান ফারুক। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও কেন তাকেই প্রতিপক্ষ মনে করছে সে প্রশ্নও করেছেন ফারুক। বর্তমান বোর্ড সভাপতির প্রশংসা করে তিনি জানান, ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছেন বুলবুল। ফারুক আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। পরবর্তী ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। যদিও 9 মাসের মাথায় তাকে চলে যেতে হয়েছিল। এরপর আবারও বিসিবি নির্বাচনে জয়ী হয়ে তিনি ক্রিকেট বোর্ডে ফিরে এসেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন বিসিবির সহ সভাপতি হিসেবে। অনেকেরই জানার ইচ্ছে আছে যে ফারুক আহমেদের চলে যাওয়া এবং আবার আসার পেছনের কারণটা কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ, তার কাছ থেকে আমরা জানবো। ফারুক ভাই, আপনাকে স্বাগত। আপনার এই যে এই চলে যাওয়া, মাঝখানে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে, মাঝের কয়েকটা মাস আবার ব্যাক করলেন, এই সময়টার আপনার মধ্যে দিয়ে কী গেছে, কি চিন্তা করছিলেন? ডিফারেন্ট পিপল হ্যাজ ডিফারেন্ট এজেন্ডাস ফর ক্রিকেট বোর্ড। আমি সেই দিক থেকে বিবেচনা করলে একমাত্র এজেন্ডা ছিল বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এছাড়া আমার কিছু ছিল না। আপনি জানেন যে আমি ক্রিকেট বোর্ডে থাকা অবস্থায় এবং চলে যাওয়ার পরে যারা ইনটেনশনালি মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে, তারা এখন পর্যন্ত একটা কোনো অব্যবস্থাপনা, দুর্নীতি কিছু না বের করতে পারে, কারণ বের হওয়ার কোনো কারণ নাই। বিকজ আই ওয়াজ 100% ক্লিন ম্যান। ঠিক আছে? আচ্ছা, এখন বাংলাদেশে সবসময় আপনি যদি ক্লিন থাকেন, এটা একটা বিরাট যন্ত্রণা আছে। ক্রিকেট বোর্ড আমরা সবাই জানি 1500 কোটি টাকার একটা জায়গা, এটার ইয়ারলি বাজেট 400 কোটি টাকার কাছাকাছি। সো আপনি যদি একটু নড়াচড়া করেন তাহলে কিন্তু আপনি বেশ কিছু টাকার মুখ দেখতে পারেন। এখন আমি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে নাই, মানে শুধুমাত্র ডিরেক্টর হয়েছি। একটা আই হ্যাড টু প্রুভ আ পয়েন্ট দ্যাট প্রথমবার যে জিনিসটা ঘটেছিল এটা ভুল ছিল, এই জন্য আমার আসতে হয়েছে। আর আমি যেহেতু কোনো পোর্টফোলিও নেই, ডিরেক্ট আমার আন্ডারে কিছু নাই, আমারটা আপনি অর্নামেন্টালও বলতে পারেন। আর ওভারঅল যদি ক্রিকেট আমার হেল্প দরকার হয়, এটা আমি প্রেসিডেন্টকে সবসময় বলি, এটার জন্য আমার ক্রিকেট বোর্ডে আসা। আপনি চেষ্টা করেছিলেন ক্রিকেট বোর্ডের দুর্নীতি একদম জিরোতে নিয়ে আসতে। সহসভাপতি হিসেবে আপনি সেটা কতটুকু করতে পারছেন? ক্রিকেট বোর্ড আপনি জানেন, আমাদের প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করবেন, উনিও চেষ্টা করছেন। আমার থেকে সাহায্য চাইলে অবশ্যই আমি বলবো, কারণ আমি জায়গাগুলো ভালো বুঝে গেছি। বিকজ আপনি জানেন যে আমি যখন যেই 9 মাস ছিলাম বোর্ডে, ওই 9 মাস কিন্তু 1:1000 100। পরে তো পরবর্তীতে প্রুভ হয়েছে যে আপনার 9 জন ডিরেক্টর নো কনফিডেন্স মোশন এনেছে। এটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান বা যদি বলতে চান, আই এম শিওর সে কাজ করছে। আমি কোনো ব্যাপারে যে খুব বেশি ইনভলভ তা না, বাট আমি বেশি জানি আমি ক্রিকেট বোর্ডে কি হয়। এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনি জানাবেন, মানে যেহেতু আমি জানাবো, কোনো স্কোপ হলে শোনাবো। এখন দায়িত্বটা নিতে হবে আসলে যে আছেন চেয়ারে, তার
সেটা আমার থেকে জানতে চাই অবশ্যই, এবং আই এম শিওর উনি চেষ্টা করছেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না কিছু উগ্রপন্থী ভারতীয়। বাংলাদেশি পেসারকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছে মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা। আর তাতে কাটার মাস্টারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি20-র পারফরমেন্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়। টি20 বিশ্বকাপের পরপরই আইপিএল। 22 মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শেষ হবে 3 জুন, যে আসরের জন্য মিনি অকশন থেকে ফিসকে কিনেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াড দেখে ধারণা করা যায় নাইট রাইডার্সে বেশ গুরুত্ব পাবেন কাটার মাস্টার। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টরা সেটা ভালোভাবে বুঝলেও ঠিক যেন বোধগম্য হচ্ছে না কিছু উগ্রপন্থীর। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি তাকে মাঠে নামালে ভাঙচুর চালানোর হুমকিও দেয়া হয়েছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দিয়েছে তারা। আর এতে কিছুটা হলেও মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ফিজের খেলা না হলে শাহরুখের দলের জন্য খুব একটা সুখকর হবে না, কেননা দুর্দান্ত ছন্দে রয়েছেন কাটার মাস্টার। আইএল টি20-তে রীতিমতো জাদু দেখিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছন্দে থাকা মোস্তাফিজ হতে পারেন আইপিএলের 3 বারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়গুলো খেলার মাঠে টেনে আনা মোটেও বিচক্ষণতার পরিচয় নয়। কিছু উগ্রপন্থী ছাড়া সবাই হয়তো সেটা বোঝেন। যদিও এমনিতেও মোস্তাফিজের পুরো আইপিএল খেলা হবে না। বিসিবির ক্রিকেট অপারেশনস থেকে জানানো হয়েছে জাতীয় দলের ম্যাচ খেলতে মাঝের কয়েকটা দিনের জন্য আবারও দেশে ফিরে আসতে হবে কাটার মাস্টারকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 1.5 বছর পর আজ শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেনাবাহিনী। শুরু হওয়ার আগে এবারের লিগের মান নিয়ে উঠেছে প্রশ্ন। কমলাপুরে একদিনে হবে 5 ম্যাচ। প্রায় 1.5 বছর পর নারী লীগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। তবে মাঠে গড়ানোর আগে লিগের মান নিয়ে আবার উঠেছে প্রশ্ন। বিগত সময়ে সমালোচনা হওয়ায় নারী লীগের মান বাড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ ছিল বাফুফে। তবে নিজেদের দেওয়া কথা কতটুকু রাখতে পারে ফেডারেশন তা দেখা যাবে 1 মাস ব্যাপী নারী লীগ শেষে। লিগের শুরুতে দলগুলোর মান নিয়ে উঠেছে প্রশ্ন। অংশগ্রহণ করা 11 দলের মাঝে রাজশাহী স্টার্স, ফরাশগঞ্জ মানসম্মত হলেও বাকিগুলো দল গড়েছে গড়পড়তা। কমলাপুর স্টেডিয়ামে একদিনে ম্যাচ আয়োজন হবে 5টি। এত কিছুর মাঝেও লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান। আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংসের মতো ক্লাবরা দল না গড়ায় আছে আক্ষেপ। মেয়েরা যেহেতু সব টিমে অন্তত 6টা টিমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমি মনে করি কম্পিটিটিভ ম্যাচ হবে এবং ক্লাবগুলো তাদের জায়গা থেকে তারা ভালো এফোর্ট দিচ্ছে। আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। দলবদল ও লিগ শুরুর মাঝে খুব একটা সময় পায়নি অংশগ্রহণকারী ক্লাবগুলো, তাই দলের পরিচিতি ও জার্সি উন্মোচন করেনি বেশিরভাগ দল। সেখানেই ব্যতিক্রম নবাগত পুলিশ এফসি। প্রথমবারের মতো নারী লিগে অংশ নিয়ে জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের পরিচয় পর্বে সেরেছে তারা। আমি 100 চাই না, সবাই ইকুয়াল যদি 70 বা 80% করে সবাই দেয়, তাহলে আমি একটা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট শেষ পর্যন্ত নিয়ে দিতে পারবো। আবার ফুসল নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে সাব দিয়ে। তো সবাই ওখানে গেছে, আর ওই সময় হচ্ছে আমি নাসরিনের হয়ে খেলতে গেছিলাম। আমার এমনিতেই মনে হয়েছে যে আমি ফুটবলই খেলি। সবার বেস্টটা দিতে চাইবো, সবাই যেন সবার বেস্টটা দিয়ে আমার ভালো পারফরমেন্স নিয়ে
জিতে ফিরতে পারি। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারকে দলে টেনেছে নবাগত রাজশাহী স্টার্স। তারকা সমৃদ্ধ ফরাশগঞ্জ। গেলবারের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমিতে নেই এবারে তেমন কোনো তারকা। দেশের গণ্ডিতে ভালো করতে চাই, দেশের গণ্ডি ছাপিয়ে বাইরেও ভালো করতে চাই, যাতে আমাদের মেয়েদের যেমন আমাদের নারী ফুটবলের যেমন সাফল্য প্রস্ফুটিত হয়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ফুটবল একাডেমি আছে মেয়েদের, সেই একাডেমি থেকে আমি নতুন খেলোয়াড়দের সংগ্রহ করে আমি এবারে টিম করেছি। মূলত এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য তড়িঘড়ি করে লিগ আয়োজন করেছে বাফুফে। এবারের লিগে দেখা যাবে বিদেশি ফুটবলারদেরও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ভিভিএস লক্ষণ নয়, ভারতের টেস্ট দলের কোচের দায়িত্বে থাকবেন গৌতম গম্ভীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া। ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে ভারত টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর গুঞ্জন ওঠে গম্ভীরকে সরিয়ে দেবে ভারত ক্রিকেট বোর্ড। ভারতের মতো দলের কোচ হয়ে এমন পারফরমেন্স দেবার পর গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। ঘরের মাঠে 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বিসিসিআই যে এখনও তাকে কোচের দায়িত্বে রেখেছে এটাও বিস্ময়কর। অবাক করা বিষয়, যখন তাকে সরানো নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন, তখন আরও জোরালোভাবে গম্ভীরকে সমর্থন দিল বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন ভিভিএস লক্ষণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের ক্রিকেট প্রধানকে বিসিসিআই প্রস্তাব করলেও তা গ্রহণ করেননি তিনি। সম্প্রতি গুঞ্জন উঠে চুক্তির মাঝপথে গৌতম গম্ভীরকে সরিয়ে আবারও তাকে দায়িত্ব দিতে চায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বর্তমানে যে প্রতিবেদনগুলো প্রচারিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল এবং পুরোপুরি কাল্পনিক। কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলেও তার কোনো সত্যতা নেই। বিসিসিআই এসব দাবি স্পষ্টভাবে অস্বীকার করছে এবং এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। এই প্রতিবেদনগুলো কেবল অনুমান ও কল্পনার উপর ভিত্তি করে তৈরি, যা বাস্তব তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং পুরোপুরি ভিত্তিহীন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি বিসিসিআইয়ের। তবে অনেকের মতে আসন্ন টি-20 বিশ্বকাপ তার জন্য অ্যাসিড টেস্টের মতো। এস এম ইকবাল, সময় সংবাদ। গত খেলার সময় ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। এতে অংশ নেয় ঝিনাইদহের 6টি উপজেলার খেলোয়াড়রা। তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ। কাবাডির ফাইনালে মুখোমুখি হয় সদর ও হরিণাকুণ্ড উপজেলা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লক্ষ্য নোয়াখালীর, চ্যালেঞ্জ নেবে রাজশাহী, উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের। সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে দুর্নীতিগ্রস্তদেরই দায়ী করেছেন ফারুক আহমেদ। লিগ বর্জন করা ক্লাবগুলোর প্রতিপক্ষ মনে করা নিয়েও প্রশ্ন। প্রেসিডেন্ট, ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অমরিনা। ধন্যবাদ মিঠুন। দুপুরের সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।